ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে যেই প্রতিষ্ঠানটার অ্যাপয়েন্টমেন্টটা সর্বজন গ্রাহ্য ভালো হয়েছে এবং সুনামের সাথে হয়েছে বলে আমরা মনে করছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্যতম বিচারপতি যদি কাউকে বলা হয়ে থাকে, তিনি অবশ্যই সেরকম 2-3 জনের মধ্যে একজন হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, অক্সফোর্ড থেকে আন্ডারগ্র্যাড করেছেন, আমেরিকা থেকে পিএইচডি করেছেন এবং লম্বা সময় ধরে অত্যন্ত সততা, যোগ্যতা, মেধার সাথে উনি এখানে হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করেছেন এবং সবচেয়ে সিনিয়র জাজ ছিলেন তখন। তো তার অ্যাপয়েন্টমেন্টকে ঘিরে আমরা উল্লসিত ছিলাম, আনন্দিত ছিলাম এবং আনন্দিত এখনও আছি। এবং আপনারা দেখেছেন যে উনি শপথ নিয়ে আসার পরে ওনাকে যে রিসেপশন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সেখানে তিনি বাংলাদেশের ইতিহাসের এই নবযাত্রা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ দেখবার এবং গড়বার যে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন, সেটা আমরা দেখেছি। সম্প্রতি আমরা দেখেছি গত সপ্তাহে বাংলাদেশের নিম্ন আদালতের যারা জাজরা আছেন, অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট জাজ অথবা সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত সকল জুডিশিয়াল অফিসাররা ঢাকাতে এসেছিলেন একটা কনফারেন্সে। সেখানে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল, প্রধান আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি মিসেস জাস্টিস ডক্টর রিফাত আহমেদ উনি বক্তব্য দিয়েছেন। এবং আমরা মনে করি যে ওনাদের সবার বক্তব্যের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়বার যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সেটা ফুটে উঠেছে। বিশেষ করে ন্যায় বিচার এবং আইনের শাসন যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং জুডিশিয়ারি, সেটার একটা অংশ হিসাবে বিচার বিভাগকে ঢেলে সাজাবার যে একটা প্রত্যয়, সেটা আমরা দেখতে পেয়েছি। তো সেই আলোকে এবি পার্টি মনে করছে যে এই প্রধান যে বিচার বিভাগীয় অথবা আইন বিষয়ক কর্মকর্তা এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের সাথে একো করে একমত হয়ে আমাদের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা জাতির কাছে দেয়া এবং এই যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে তারা কিভাবে কাজ করবে। তারপরে আপনারা দেখেছেন যে একজন অ্যাপেলেট ডিভিশনের রিটায়ার্ড জাজকে চেয়ার করে একটা বিচার বিভাগীয় সংস্কার কমিটি করা হয়েছে, সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের আমাদের আয়োজন। তা আমরা প্রথমেই হচ্ছে দেশবাসীর সাথে বিচার বিভাগীয় যে ভোগান্তিগুলো আছে সেটা দেখেন যে বাংলাদেশে এখন প্রায় 43 লক্ষ মামলা ঝুলে আছে। কোনো কোনো মামলার বয়স শতাধিক বছরও আছে। 7-8 প্রজন্ম ধরে মামলা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এমন হয় যে আপনার 650-700 পৃষ্ঠার ডকুমেন্টেশন দেখলে এটার আগাগোড়া পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ব্যক্তি জীবনে আপনারা দেখবেন যে 3 প্রজন্ম ধরে মামলা চালাচ্ছেন, এমন অনেক অভিজ্ঞতা আপনাদের মধ্যে আছে। দাদা অথবা বাবা, চাচার আমল থেকে মামলাগুলো চলছে। প্রত্যেক দিন আদালত পাড়ায় গেলে দেখবেন যে মানুষের যে প্রতিদিনকার ভোগান্তি, একটা আদালত পাড়ায় নামার পরে একজন বিচার প্রার্থী জানে না আসলে উনি কোথায় যাবেন, কোন দালানটাতে যাবেন, ওই দালানের কত তলাতে ওনার বিচার পাওনা আছে, কত তলাতে কোন রুমটাতে সে যাবেন। এই রকম অনেক প্রশ্নের মুখোমুখি প্রত্যেক দিন আমাদের বিচার প্রার্থীকে হতে হয়। আপনারা কোর্টে গিয়ে দেখবেন একটু বসবার জায়গা নাই, শত শত মানুষ দাঁড়ায় আছে গরমে, বৃষ্টিতে, ঘামে। অধিকাংশ কোর্ট রুমে দেখবেন ফ্যানগুলো ঠিকভাবে চলছে না, এসি কাজ করছে না, এত বিধ্বস্ত গরম। উকিলদের শরীর থেকে দেখবেন যে দুর্গন্ধ আসতেছে, কারণ এই 46-48 ডিগ্রি তাপমাত্রায় যে কাপড়টা তারা পরে, এটা হইল একটা সাইবেরিয়ান শীতপ্রধান দেশের কাপড়, যেখানে একটা শার্ট পরতে হয়, শার্টের উপরে আবার কোট পরতে হয়, সেই কোটের উপর আবার গাউন পরতে হয়, এই গাউনের কোনা দিয়ে আবার একটা কলার ব্যান্ড পরতে হয়, এই কলার ব্যান্ডের উপরে আবার একটা কাপড়ের তালি দিতে হয়।